বিমল কুমার চন্দ স্যার, আপনি নিজে 1971-এ যুদ্ধ করেছেন। আপনাদের মতো যোদ্ধাদের কারণে আজ বাংলাদেশে এই ফজলুর রহমান হোক কিংবা এই বিএনপি নেতা বা জামাতি যারা রয়েছে তারাও, যারাই কথা বলছে, যারাই এই মুহূর্তে টিভিতে মুখ খুলছে বা বড় বড় বক্তৃতা দিচ্ছে, আপনাদের জন্য হয়েছে এবং তাদের সঙ্গে যারা মুক্তিযোদ্ধা ছিলেন বাংলাদেশে তাদের জন্য হয়েছে। আজকে একের পর এক জঙ্গিকে ছেড়ে দিয়ে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারত বিরোধী নাশকতার ছক চলছে, কি করা যেতে পারে? দেখুন, আজকে আমরা এখানে যা শুনলাম, মিস্টার ফজলুর রহমান সাহেব যা বললেন, আমার মনে হয় উনি মুক্তিযুদ্ধে ছিলেন কিন্তু ভুলে গেছেন ইতিহাসটা ভুলে যাওয়ার দরুন আজকে উনি এই কথাগুলো বলতে পারছেন। আমি 1965 সালে যুদ্ধে ছিলাম একদম ফ্রন্টে, এবং 71 সালের যুদ্ধ আমি একদম ফ্রন্টে ছিলাম। আমি জানি আমরা এই বাংলাদেশকে স্বাধীন করবার জন্য কি করেছি। আমাদের জীবন আমরা পণ করেছিলাম আমাদের জীবন দান করার জন্য। এতখানি করে আমরা বাংলাদেশকে স্বাধীন করলাম, কিন্তু বাংলাদেশ কি হলো? আজকে যারা বর্তমানে আছে তারা ভুলে গেছে সেই ইতিহাসকে। আজকে তারা এত কথা বলতে পারছে কী জন্য? আজকে যদি আমরা সেই মানসিকতা আমাদের মধ্যে ছিল ভারত যদি সেই সময় চিন্তা করত যে আমরা যে দেশকে স্বাধীন করলাম সেই দেশের কিছু অংশ আমাদের মধ্যে থাকবে বা আমরা এর উপরে আমাদের একটা আধিপত্য বিস্তার করব, করিনি আমরা। আমাদের ভারতীয় সামরিক বাহিনী এবং ভারতীয় যে প্রশাসন সেই সময় ছিল তারা কখনো এই কথা চিন্তা করেনি। আমরা কিন্তু স্বাধীন নাগরিক, স্বাধীন আমাদের দেশ। আমরা জানি যে একটা স্বাধীন দেশকে কিভাবে তার সম্মান দিতে হয়। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আপনারা সেই জিনিসটা, যারা আজকে যে কথাগুলো বলছেন তারা ভুলে গেছেন ইতিহাস। এবং শুধু তাই নয়, কিভাবে বাংলাদেশ ভারতকে নিচু দেখাবে। মানে আমরা যে কাজটা করেছি আমার মনে হয় আমরা খুব অন্যায় করে ফেলেছি। কারণ আজকে চিন্তা করুন তো, আজকে যে লোকগুলো, আপনারা যদি আমাদের সাহায্য না চেতেন আমরা যেতাম না। আমাদের যে লোকগুলো আজকে জীবন দিয়েছে আমাদের সামরিক বাহিনীর, তাদের জীবনকে আপনারা ফিরিয়ে দিতে পারবেন? কখনো পারবেন না। কিন্তু বড় বড় কথা বলতে পারবেন, কুৎসা লাগাতে পারবেন এই ভারত সম্পর্কে। ভারত যদি আজকে না থাকতো আপনাদের পাশে, যারাই এখন থাকুন না কেন, বাংলাদেশ নামটা তো আছে। এই বাংলাদেশ নামটা যতদিন থাকবে আপনারা সবসময় খেয়াল রাখবেন এই ভারতবর্ষের জন্যই আপনারা আজকে ওই নামটা ব্যবহার করতে পারছেন, তা নাহলে আপনারা ইস্ট পাকিস্তানি থাকতেন। সুতরাং আমার মতে আপনারা যে কথাগুলো বলছেন ভুল করে বলছেন, এটা স্বীকার করুন যে আমরা যে ভারতবর্ষের কাছে যে ঋণী, সে ঋণী আপনারা চিরজীবন থাকবেন যতদিন পর্যন্ত আপনারা এই বাংলাদেশ নামটা ব্যবহার করবেন। আর বলছেন পশ্চিম পাকিস্তানের সাথে, পশ্চিম পাকিস্তানকে আমরা 65 সালে আমি নিজে ছিলাম, আমি 65 সালেও দেখিয়ে দিয়েছি এবং দেখিয়ে দিয়েছে আমাদের ভারতের সামরিক বাহিনী, এবং 71 সালেও দেখিয়ে দিয়েছে। সুতরাং তারপরেও কার্গিল যুদ্ধ এবং অন্যান্য যে যুদ্ধ হয়েছে, আমার মনে হয় এর থেকে বেশি আর কিছু দেখানোর দরকার নেই যে পশ্চিম পাকিস্তানের জন্য আজকে আপনারা পূর্বতন ইস্ট পাকিস্তান যারা আজকে আপনাদের দরদ উপলে উঠল, সেই দরদটা আপনারা দেখানোর জন্য ভারতকে চেষ্টা করছেন ঠিক কতটা ছোট দেখানো যায়, কতটা নিচে দেখানো যায়। ঠিক বলেছেন স্যার। আপনি যে কথা বলছেন, সালাউদ্দিন সাহেব বা নাজমা কৌসার এরা তো অস্বীকার করছেন না, অস্বীকার করছেন হেফাজতিরা, অস্বীকার করছেন জামাতিরা, অস্বীকার করছে বিএনপির এক শ্রেণী, তারা ভারত বিরোধী কথা বলছে। আমি অভ্র এবং সৌরপ্রিয়র কাছে যাওয়ার আগে একবার শেষবার সালাউদ্দিন সাহেবের কাছে যাব, যে আপনারা কি অস্বীকার করছেন ভারতের রোলের কথা? সালাউদ্দিন সাহেব। না, আমি তো বারবার বলছি যে 71 সালে ভারত আমাদের জন্য যা করেছে, ভারতের ৩,875 জন বীর আমাদের জন্য ওনাদের প্রাণ দিয়ে আমাদেরকে দেশ দিয়েছেন। সেই জন্য গোটা বাঙালি জাতির আজন্মের ঋণ ভারতের কাছে। এই বাঙালি জাতি ভারতের এই ঋণ কখনোই ভুলবে না। এবং ভারত আমাদের প্রকৃত বন্ধু, পাকিস্তান আমাদের একমাত্র শত্রু।
এই বাস্তবতা। কিন্তু আজকে বাংলাদেশ তো পাকিস্তানিদের দখলে চলে গেছে, পাকিস্তানি আল কায়দা, আকিজ, ইসলামিক স্টেট এদের দখলে চলে গেছে। কারণ এই ইউনুস তো হলো আল কায়দার প্রতিনিধি, ইউনুসের পারিষদ যারা প্রত্যেকেই কোনো না কোনো জঙ্গি গোষ্ঠীর প্রতিনিধি। আর আমরা গোটা বাঙালি জাতি আজ জিম্মি হয়ে গেছি এদের হাতে। আমরা যারা বাঙালি, যারা মুক্তিযুদ্ধ দেখেছি, যারা পাকিস্তানের পাপের সন্তান নই, আমরা কখনোই তো ভারতের এই ঋণ কখনোই অস্বীকার করব না। আমি তো বারবার বলছি, ভারতের প্রতি, ভারতের জনগণের প্রতি আমাদের আজন্মের ঋণ। ঠিক, সালাউদ্দিন বাবু সঙ্গে থাকুন। এবং আপনার কথা থেকেই ধরি, আপনি বলছেন যে আমরা ঋণ ভুলবো না, কিন্তু ভারতের মধ্যে থেকেও কিছু ব্যক্তি বাংলার ইতিহাস এবং এই ইতিহাসের পরিপ্রেক্ষিতে যে আত্মবলিদান সেটা হয়তো ভুলে যাচ্ছে, এবং তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে। এবং যে বৃহৎ ন্যারেটিভ যে বাংলার ইতিহাস পরিবর্তন করা, একদিকে জঙ্গিপনা দিয়ে আর একদিকে কালচারালি একটা টেরারিজম করিয়ে, সেইটাই যেন উঠে আসছে এক একটা বক্তব্যে। যখন শুনতে পাওয়া যাচ্ছে যে আমার সঙ্গে কথা বলতে হলে উর্দুতে বলুন, বাংলায় বুঝি না। কে বলছেন, কেন বলছেন শুনবেন? আশ্চর্য হতে চান কি? দেখুন কে বলছেন, বাংলায় কথা না বলে উর্দুতে বলতে হবে। সংখ্যা গুরু করতে নয়, শিক্ষায় যারা পিছিয়ে আছে তাদের শিক্ষায় অগ্রগতির কথা বলেছি। আপনি উর্দুটা আগে শিখুন। আপনি আসুন এক্ষুনি, আমি আপনাকে একটা উর্দু ক্লাসে ভর্তি করছি। রামকৃষ্ণ মিশনে উর্দু পড়ায় গোলপার্কে, সেখানে গিয়ে উর্দু শিখুন। শিক্ষায় অগ্রগতি বলার অধিকার আমার আছে। শিক্ষায় অগ্রগতি যখন মনোজ ভাগবতজি বলেন দুটো করে পয়দা করে, তখন তো আপনি বলেন না যে পপুলেশন বাড়ানো। সিদ্দিকুল্লাহ চৌধুরী তো বলছেন হাম দো হামারে চার। ওইটা কোনো আমাদের পার্টিও অ্যাপ্রুভ করে না। আমাদের শিক্ষার অগ্রগতি, যারা পেছিয়ে আছে শিক্ষায় অগ্রগতিতে তারা সম্পূর্ণ হবে। অশিক্ষিত আমার দেশে কেউ থাকবে না, সে যে কোনো ধর্মের মানুষ হোক। আমি এটা কিন্তু আমি কোনো ক্লারিফিকেশন দিচ্ছি না, এটা আমার মত, সেটা বলছি। শুধু গোলপার্কের রামকৃষ্ণ মিশন অফ ইনস্টিটিউট অ্যান্ড কালচার, ওখানে ভর্তি হয়ে আগে উর্দুটা শিখুন। বেশ, আমার কাছে তো এই মুহূর্তে আমি অতটা সময় নেই, আমি গোলপার্কে ভর্তি হতে পারবো না, তাই আমি ফিরহাদ বাবুর কখনো ইন্টারভিউ করতে পারবো না। আমি সৌরভ প্রিয়র কাছে যাব। সৌরভ প্রিয় সক্রিয়ভাবে তৃণমূলকে সমর্থন করেন, নিশ্চয়ই ফিরহাদ বাবুর সঙ্গে কথাবার্তাও বলেন। আপনি কি উর্দুটা শিখেছেন? কিশোরয়, প্রথমে আমি একটা কথা বলি, আজকে তৃণমূল সমর্থকের থেকে সবচেয়ে বড় পরিচয় আমি একজন ভারতীয়। 2 নম্বর, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।